আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। পারমাণবিক চুক্তি না হলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলি সেনাদের নিহতের ঘটনায় বাইডেন প্রশাসনকে দোষলেন নেতানিয়াহু। শিগগিরই পরবর্তী ধাপের পারমাণবিক পরিকল্পনা ঘোষণা করবে উত্তর কোরিয়া, কিম। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানের সেই চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ যা বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, কারণ সম্প্রতি ইরান সমুদ্রের গভীর তলদেশে থাকা তাদের এক গোপন এবং সুরক্ষিত মিসাইলের সুড়ঙ্গ বা মিসাইল টানেল বিশ্বের সামনে উন্মোচন করেছে, যা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। ইরানের সরকারি প্রচার মাধ্যমে প্রকাশিত এই ফুটেজে দেখা যাচ্ছে যে মাটির বহু নিচে কংক্রিটের তৈরি বিশাল সব সুড়ঙ্গ এবং বাংকার, যেখানে সারি সারি ব্যালিস্টিক মিসাইল এবং উন্নত প্রযুক্তির ড্রোন যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর এই ভিডিওটি এমন এক সময় প্রকাশ করা হলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত এবং পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক একটি সুতোর ওপর ঝুলে আছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরান এই ভিডিও প্রকাশের মাধ্যমে মূলত তাদের শত্রুপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে স্থলভাগের ওপর হামলা চালিয়ে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা কার্যত অসম্ভব, কারণ তাদের মূল শক্তি লুকিয়ে আছে সমুদ্রপৃষ্ঠের অনেক গভীরে, পাহাড়ের নিচে বা মাটির তলদেশে, যেখানে সাধারণ বিমান হামলা বা স্যাটেলাইট নজরদারি পৌঁছাতে পারে না। এই সুড়ঙ্গগুলোর অবস্থান এবং গঠনশৈলী দেখে বোঝা যাচ্ছে যে এগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে তৈরি করা হয়েছে এবং এতে মিসাইল উৎক্ষেপণের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে, যা রাডারের চোখ ফাঁকি গিয়ে আকস্মিক হামলা চালাতে সক্ষম। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বুঝিয়ে দিতে চাইছে যে কোনো ধরনের আগ্রাসনের কড়া জবাব দিতে তারা প্রস্তুত। তাছাড়া হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের এই ধরনের ভূগর্ভস্থ স্থাপনা তেল বাণিজ্যের রুটে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও বিশ্ববাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হবার আশঙ্কা রয়েছে। দর্শকদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন এই ধরনের গোপন স্থাপনা তৈরির প্রযুক্তিগত চ্যালেঞ্জ কতটা হতে পারে। আসলে পাহাড় কেটে বা সমুদ্রের তীরবর্তী এলাকায় মাটির গভীরে এমন শহর সম স্থাপনা তৈরি করতে বছরের পর বছর সময় এবং বিপুল অর্থ ব্যয় হয়, যা ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই বহিঃপ্রকাশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসার সম্ভাবনার মধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যদি একটি সম্মানজনক এবং কার্যকরী পারমাণবিক চুক্তি না হয়, তবে পরিস্থিতির অবনতি ঘটে আরও ভয়াবহ হামলার ঘটনা ঘটতে পারে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ভিয়েনায় পরমাণু আলোচনা থমকে আছে এবং পশ্চিমা বিশ্ব ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে বর্তমান প্রশাসনের দুর্বল এবং দোদুল্যমান নীতির কারণেই প্রতিপক্ষ রাষ্ট্রগুলো সাহসের সাথে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি স্পষ্ট করে বলেছেন যে একটি শক্তিশালী চুক্তি না থাকলে ইরান বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে যাবে এবং তখন তাদের থামানো বা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে, যার ফলে বিশ্বকে হয়তো এমন এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে যা আমরা কেউ কল্পনাও করতে পারছি না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের স্ট্রংম্যান বা শক্তিশালী নেতার ভাবমূর্তি তুলে ধরার একটি কৌশল, যেখানে তিনি বোঝাতে চাইছেন যে একমাত্র তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বা ম্যাক্সিমাম প্রেশার পলিসিই পারে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করতে। তবে ট্রাম্পের এই কঠোর অবস্থানের সমালোচনাও কম হচ্ছে না, কারণ অনেকেই মনে করেন তার সময়কালে নেওয়া একতরফা চুক্তি বাতিলের সিদ্ধান্তই আজকের এই জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে।
তবুও ট্রাম্পের এই হুঁশিয়ারি বিশ্ব নেতাদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে আসলেই কি বর্তমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো সফল হবে নাকি শেষমেশ সামরিক সংঘাতের দিকেই মোড় নেবে পরিস্থিতি। এই সংবাদের প্রেক্ষাপটে বলা যায়, আগামী দিনগুলোতে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি কোন দিকে যায় এবং তার প্রভাবে মধ্যপ্রাচ্য ও এশিয়ার রাজনীতিতে কী পরিবর্তন আসে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা যারা ইসরায়েলি সেনাদের নিহতের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি বাইডেন প্রশাসনকে দোষারোপ করে যে বক্তব্য দিয়েছেন তা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দীর্ঘদিনের মিত্রতায় এক ফাটল সৃষ্টি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সম্প্রতি গাজা এবং লেবানন সীমান্তে সংঘাতের সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর নেতানিয়াহু এক কড়া বিবৃতিতে বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কিছু নীতি এবং অস্ত্র সরবরাহে বিলম্ব বা শর্ত আরোপের কারণে ইসরায়েল তার শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারছে না, যার ফলে তাদের সেনাদের প্রাণ দিতে হচ্ছে। নেতানিয়াহুর এই অভিযোগ সরাসরি হোয়াইট হাউসের দিকে আঙুল তুলেছে, যা কূটনৈতিক শিষ্টাচারের ক্ষেত্রে বেশ বিরল, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক ও আর্থিক সহায়তা প্রদানকারী দেশ। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু বর্তমানে নিজের দেশের ভেতরেই রাজনৈতিক চাপের মুখে আছেন এবং বিচার বিভাগীয় সংস্কার ও দুর্নীতির মামলা নিয়ে জনরোষের শিকার হচ্ছেন। তাই তিনি হয়তো এই ধরনের জাতীয়তাবাদী এবং আবেগঘন বক্তব্য দিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন এবং একই সাথে বাইডেন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে তারা শর্তহীনভাবে আরও উন্নত মারণাস্ত্র সরবরাহ করে। অন্যদিকে বাইডেন প্রশাসন বারবার বলে আসছে যে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে, কিন্তু একই সাথে বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর জন্য ইসরায়েলকে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছে, যা নেতানিয়াহুর সরকার হস্তক্ষেপ হিসেবে দেখছে। এই দোষারোপের রাজনীতি দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নেতানিয়াহুর এই বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া কী হয় এবং আগামী দিনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব আরও প্রবল হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের ময়দানে সেনাদের মৃত্যু সবসময়ই বেদনাদায়ক, কিন্তু সেই মৃত্যুকে কেন্দ্র করে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে এমন প্রকাশ্য বাদানুবাদ প্রমাণ করে যে পর্দার আড়ালে তাদের সম্পর্কের টানাপোড়েন কতটা গভীর হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন, বাইডেন প্রশাসনের নীতিই দায়ী নাকি এটি নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল? এশিয়ার রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন যে তার দেশ শীঘ্রই তাদের পারমাণবিক পরিকল্পনার পরবর্তী ধাপ বা নেক্সট ফেজ উন্মোচন করতে যাচ্ছে, যা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে পারে। কিম জং উন পিয়ংইয়াংয়ের এক দলীয় সভায় ভাষণ দেওয়ার সময় বলেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং শত্রু দেশের হুমকি মোকাবেলা করতে হলে তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়াতে হবে এবং সেই লক্ষ্যেই তারা এবার কৌশলগত পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তির দিকে আরও মনোযোগ দিচ্ছে। পরবর্তী ধাপ বলতে কিম ঠিক কী বুঝিয়েছেন তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই, তবে ধারণা করা হচ্ছে যে এটি হতে পারে ছোট আকারের বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন যা যুদ্ধের ময়দানে ব্যবহারযোগ্য, অথবা এমন কোনো মিসাইল যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। উত্তর কোরিয়ার এই ঘোষণা দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই দুটি দেশই উত্তর কোরিয়ার মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত এবং তারা মনে করছে পিয়ংইয়াংয়ের এই আগ্রাসী মনোভাব এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেবে। গত কয়েক বছরে উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়েছে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়েছে, আর এখন কিমের এই নতুন ঘোষণা প্রমাণ করে যে তারা কোনো আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। অর্থনৈতিক সংকট এবং খাদ্যাভাব সত্ত্বেও কিম জং উন যেভাবে সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করে চলেছেন তা তার ক্ষমতার স্থায়িত্ব এবং বহির্বিশ্বের প্রতি তার কঠোর বার্তারই প্রতিফলন। বিশ্বনেতারা এখন তাকিয়ে আছেন চীন ও রাশিয়ার দিকে, কারণ এই দুটি দেশের সাথেই উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা কিমকে নিবৃত করতে কোনো ভূমিকা রাখে কিনা সেটাই এখন দেখার বিষয়। মানবিক এবং হৃদয় বিদারক, কারণ যুদ্ধবিরতির বা সিজ ফায়ার আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে, যা শান্তি প্রচেষ্টাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
কাতার এবং মিশরের মধ্যস্থতায় যখন একটি সাময়িক যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কথা ছিল, ঠিক তখনই গাজার বেশ কয়েকটি জনবহুল এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের খবর পাওয়া গেছে, যাতে বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে এবং বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তারা হামাসের গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এবং এটি তাদের সন্ত্রাসবিরোধী অভিযানেরই অংশ। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে যুদ্ধবিরতির আলোচনার সময় এমন হামলা চালানো মানে হল শান্তির পথকে বন্ধ করে দেওয়া এবং সাধারণ মানুষকে আরও বেশি ভোগান্তিতে ফেলা। এই হামলার ফলে গাজার হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে এবং চিকিৎসা সামগ্রীর অভাবে সেখানে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেখে বিশ্ববিবেক আবারও স্তম্ভিত। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল, বিশ্বাসের ঘাটতি এবং প্রতিশোধ পরায়ণ মনোভাবের কারণে বারবার শান্তি আলোচনা ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ, যারা এই যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী, তারা এখন শুধু একটু নিরাপত্তার আশায় দিন গুনছে। কিন্তু রাজনৈতিক সমীকরণ এবং সামরিক কৌশলের জাতাকলে পিষ্ট হয়ে তাদের সেই আশা বারবার হতাশায় রূপ নিচ্ছে। যুদ্ধবিরতির মাঝে এই হামলার ঘটনা প্রমাণ করে যে গাজা সংকট সমাধান করা কতটা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমরা আশা করি বিশ্ব নেতারা দ্রুত একটি কার্যকরী পদক্ষেপ নেবেন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।